এইবার আমরা শুরু করব লেকচার নাম্বার 4 এবং আজকে আমরা যেগুলো ডিসকাস করব আর কি কোনো যদি পরিবাহী কুণ্ডলী থাকে তাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা তাহলে যেমন টর্ক ক্রিয়া করে তার রাশিমালা শিখব এবং ওরপর আজকে আমরা চলকুণ্ডলী গ্যালভানোমিটার এবং সেই চলকুণ্ডলী গ্যালভানোমিটারে কীভাবে কার্যনীতি হয় সে সমস্ত শিখবো এবং ওরপর আমরা একটা গ্যালভানোমিটারকে কীভাবে অ্যামিটারে এবং ভোল্টমিটারে কনভার্সন করতে পারি সে সমস্ত সার্কিট এবং তার সমস্ত রাশিমালাগুলো ডিরাইভ করব। তো চলো শুরু করি। হেডিং লাগাও, সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী কুণ্ডলীর ওপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা শিখবো আর কি, ঠিক আছে? রাশিমালা এইভাবে। আচ্ছা, ধরো একটা আমি কুণ্ডলী নিচ্ছি, একটা তারকে ধরো এভাবে বাঁকিয়ে এইভাবে করছি, এখান থেকে ধরো আই কারেন্ট প্রবেশ করতেছে, এখান থেকে আই কারেন্ট ফ্লো হয়ে আবার এই রাস্তা দিয়ে আই কারেন্ট বেরিয়ে যাবে। একটা তারকে বাঁকিয়ে এরকম একটা কুণ্ডলীর মতো বানাইছি আর কি। আচ্ছা, ধরি এই কুণ্ডলীটা এদিকে লম্বায় আছে এল দৈর্ঘ্যের এইদিকে, আর এদিকে প্রস্থে আছে ধরো এদিক বরাবর বি। আর ধরো এই দিক থেকে ম্যাগনেটিক ফিল্ডটা লাগানো আছে, ঠিক আছে? এই দিক থেকে বি আছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এর উপর কী হবে? টর্ক তৈরি হবে। এই ব্যাপারটা তুমি ভাবতে পারো না, একটা ধরো জলের একটা ধরো স্পিড যাচ্ছে, নদী হোক বা যে কোনো খালে, তুমি তার সামনে যদি যে কোনো প্লেটকে রেখে দাও তাহলে কি প্লেটটা দেখো হয় এদিকে নাহলে এদিকে বেঁকে যায়। ধরো এইভাবে ছিল আগে প্লেটটা, জলটা যাচ্ছে এদিক থেকে, ওটা বেঁকে এইদিকে সোজা হয়ে যায়। তাহলে এখানেও একই রকমভাবে ওই একটা যেন টর্ক তৈরি হবে, মানে ব্যাপারটা মানে ঘোরার চেষ্টা করবে কোনো দিকে। আমি একটা কুণ্ডলীকে বাঁকিয়ে রাখছি, ওর সঙ্গে এইভাবে এদিক থেকে লম্বভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি। তাহলে ব্যাপারটা লিখে নাও যে কুণ্ডলীর দৈর্ঘ্য আছে এল, কুণ্ডলীর প্রস্থ আছে বি, আর তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে সেটা হচ্ছে আই। হ্যাঁ, এই ব্যাপারগুলো তুমি চাইলে একটু ভাষা দিয়ে লিখতে পারো। তাহলে এবারে তুমি যে কোনো পরিবাহীর মধ্যে যদি আই কারেন্ট চায় তাহলে ওর উপর ক্রিয়াশীল বলে সে রাশিমালা জানতে এই পরিবাহীটার নাম দিয়ে দাও তো। ধরো এটা এ, এই বিন্দুটা বি, এটা সি, এটা ডি। তাহলে দেখো চারটা তো বাহু যেন দেখা যাচ্ছে, এ বি, বিসি, সিডি, ডিএ। তুমি যদি প্রথমে আগে ওই উপর আর নিচের বাহুটার কথা ভাবো, মানে বিসি ও এডি বাহু, এডি বাহুর জন্য এখানে দেখো কোনটা কত হচ্ছে, দেখো এর দৈর্ঘ্যটা ওই দিক বরাবর আছে, ম্যাগনেটিক ফিল্ডটা ওই দিক বরাবর আছে, তাহলে অ্যাঙ্গেল কত? 0। তাহলে ওখানে ফোর্সের রাশিমালা হবে, সেই সূত্র ছিল, সেই ফোর্স সমান ছিল বিআইএল সাইন থিটা আসতো। সাইন যদি 0 হয়ে যায় সব 0, যেহেতু এখানে থিটার মান 0। অবশ্যই কারণটা লিখে রাখবে পাশে, যে যেহেতু তারের দৈর্ঘ্য ও বি সমান্তরাল আছে, বি সমান্তরাল, তাহলে এই যে ফোর্স হয়ে যাবে 0। তার মানে এখানে এই দুটো বাহুর জন্য ফোর্সের রাশিমালা আমি চাইলে অ্যাভয়েড করে দিতে পারি, ওর কোনো কাজ নেই। উপর আর নিচের জন্য আলটিমেট কাজ হবে এইটার সঙ্গে এইটা, কারণ এর সঙ্গে লম্ব হয়ে আছে 90 ডিগ্রি। তাহলে ওটা করো এবারে এ বি বাহু আর সিডি বাহু। সিডি বাহুর জন্য তখন ফোর্স আসবে একই সূত্র বিআইএল, তখন আসবে সাইন 90 কেন বুঝতে পারছো কি? এল আছে এদিক থেকে, বি আছে ওর সঙ্গে লম্ব হবে, তাহলে তখন ফোর্স হবে বিআইএল। কিন্তু একটা ব্যাপার বুঝো, এই পরিবাহীতে কারেন্ট যাচ্ছিল উপর দিকে, এই পরিবাহীতে কারেন্ট যাচ্ছে নিচের দিকে, তা দুটো কিন্তু ফোর্সের ডিরেকশন হবে উল্টা, মানে একই হবে, মান প্রত্যেকেরই বিআইএল হবে, কিন্তু তার ডিরেকশন হবে ধরো এই দিক বরাবর ফোর্সটা হবে, আর এর ডিরেকশনটা হবে এই দিক বরাবর, পরস্পর বিপরীতমুখী হবে বলটা। দুটো সমান বল যদি বিপরীতমুখী ক্রিয়া করে তাহলে তৈরি হয় টর্ক।
ধরো এই একটা বস্তু আছে, আমি ধরো ফ্রিলি ঝুলিয়ে রাখছি, একটা বল এদিক থেকে ঠেলা হচ্ছে আর একটা বল এদিক থেকে ঠেলা হচ্ছে, তাহলে এই ব্যাপারটা তো ঘোরার চেষ্টা করবে, মানে টর্ক তৈরি হবে। একদম সেম এটারও হবে এবারে, কারণ একটা বল এদিক বরাবর কাজ করতেছে আর একটা বল সেদিকে কাজ করতেছে, তাহলে পুরো সিস্টেমটা এভাবে একটা ঘুরে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, একটা টর্ক তৈরি হবে। এখানে উল্লেখ করে দাও, এখানে হচ্ছে দৈর্ঘ্য মানে এল আর বি পরস্পরের লম্ব আছে, হ্যাঁ পরস্পরের লম্ব মানে থিটার মান হবে 90 ডিগ্রি আর কি। তাহলে ব্যাপারটা লিখে নাও যে এখানে এ বি ও সিডি বাহুতে সমান কিন্তু বিপরীত অভিমুখী তড়িৎ প্রবাহের ফলে পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী বল ক্রিয়া করবে, ঠিক তো? দুটোই বল কিন্তু এফ আছে, এরও মান হচ্ছে বি, এই যে বিআইএল, তারও মান বিআইএল, কিন্তু ডিরেকশন আলাদা। যদি ভেক্টর করো তাহলে একটা মাইনাস চলে আসবে আর কি। সমান কিন্তু বিপরীতমুখী বল প্রযুক্ত হবে, বল প্রযুক্ত হবে। ওর ফলে কি হবে, সেই বিআইএল দ্বন্দ্ব তৈরি হবে। এর ফলে পরিবাহীতে বা কুণ্ডলিতে বলে দাও, কুণ্ডলিতে বিআইএল দ্বন্দ্ব তৈরি হবে। ঘরে কখন দ্বন্দ্ব তৈরি হয় বলো তো? যদি দুজন পক্ষই সমান শক্তিশালী হয় কিন্তু দুজনের মত যদি উল্টা উল্টা হয়। আমি যদি এই বিআইএলটাকে যদি এই ফোর্সটাকে ভাবি, এটা আছে এই দিকের অভিমুখী, আর এই বিআইএলটা সেটা ভাবি তাহলে সেটা আছে ওর উল্টা দিকে, মানে সমান কিন্তু উল্টা অভিমুখ, তাহলে ওখানে তৈরি হবে দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব তৈরি হলে দ্বন্দ্বের ভ্রামক তৈরি হবে। কথা পুছি, একটু উপরটা পুছি। তাহলে এখানে দ্বন্দ্বের ভ্রামক কত হবে দেখো, একে বলা হয় টর্ক, লেখা হয় সেই টাউ দ্বারা, মনে আছে? ইলেকট্রিক ফিল্ডেও ছিল, সেখানে ছিল দ্বিমেরুর জন্য তৈরি টর্ক। সে কী ছিল? বল ইন্টু দূরত্ব। দেখো বল কত আছে, একটা বল যে কোনো বিআইএল, আর ওদের মধ্যে দূরত্ব কত আছে, বি। দেখছো আগে রাশিমালাটা লেখো, সূত্র যেটা ছিল ফোর্স ইন্টু দূরত্ব। ফোর্স মানে হচ্ছে যে কোনো একটা বিআইএল আর দূরত্ব আছে বি। কেন বি দিছি বুঝতে পারছো কি? কারণ এই দুটো বলের মধ্যে দূরত্ব কি ছিল, এতটা, মানে বি। এবার দেখো এল ক্রস বি মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল হয়ে যাবে, তার আসবে বিআইএ, টাউ সমান বিআইএ। অর্থাৎ এখন হয়ে গেল কি, ওই কুণ্ডলীর মাঝে যে ক্ষেত্রফলটা তার সঙ্গে হয়ে যাবে সমানুপাতিক। এখানে লিখে রাখো, এখানে এল ক্রস বি মানে এল ইন্টু বি সমান আসবে এ, যেটা হচ্ছে এই কুণ্ডলীর ক্ষেত্রফল, কুণ্ডলীর ক্ষেত্রফল। এইটা ছিল একটা পাকের জন্য। যদি এন নাম্বার পাক থাকে, ধরো এরকম একটা কয়েল তো ছিল, তো আমি তারটাকে এখন বারবার পাকাচ্ছি এইখানে, ঠিক আছে? ধরো এন নাম্বার পাকাইছি, তাহলে এন সংখ্যক পাকের জন্য তখন টর্ক আসবে টাউ সমান যা আসছে শুধু এটা যত নাম্বার পাকাইছি, ধরো এন নাম্বার পাকাইছি মানে এন দিয়ে গুণ হয়ে যাবে। সূত্র হচ্ছে বিনা, টাউ সমান হচ্ছে বিনা, মনে রাখার জন্য বিনা। যেমন আগের দিন ছিল ফোর্স সমান ছিল বিল, ঘরে বিল বেশি এলে বেশি ফোর্স, কম বিল এলে কম ফোর্স। পরীক্ষাতে এই টর্কের রাশিমালা, কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এই রাশিমালাগুলো প্রুভ করতে বলে। এই প্রমাণটা দিতে পারে, প্রমাণ করো টাউ সমান বিএম, এম এর মান লিখে নিতে পারো এনআইএ। এটা এমটা হচ্ছে তোমার হচ্ছে চৌম্বক ভ্রামক, ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট বলে। আমি এম লিখছি, কিছু কিছু বইয়ে এইভাবে লেখা হয় টাউ সমান বি ইন্টু মিউ, ওই মিউটাকেই আমি এম লিখছি। এইবার যেটা ডিসকাস করব সেটা অত্যন্ত একটা নতুন এবং খুব ইন্টারেস্টিং জিনিস, চলকুণ্ডলী গ্যালভানোমিটার। একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, ইংলিশে বলা হয় মুভিং কয়েল গ্যালভানোমিটার, চলকুণ্ডলী গ্যালভানোমিটার। এর প্র্যাকটিক্যাল স্টার্ট হবে বিএসসি থেকেই। এই ইনস্ট্রুমেন্টটা দেখতে কীরকম হয় দেখো, এরকে তুমি কীভাবে তৈরি করতে পারো। ধরো দুদিক থেকে ম্যাগনেট দেওয়া আছে,
এইভাবে। ধরো এদিকটা নর্থ পোল আছে, এটা সাউথ পোল, ওর মাঝে আমি এক্ষুনি যে সেই কুণ্ডলিটা নিয়ে পড়ছিলাম সেটা চারকোনা শেপের, ওরকম ধরো একটা কুণ্ডলি এখানে রাখছি আমি। এর উপর দিয়ে এরকম একটা তার আছে, সে তারের সঙ্গে একটা আয়না লাগানো আছে, মিরর। এখানে তো আয়না লাগানো আছে, কেন আয়না? ও সামনে দিয়ে আলো ফেলাবো, ও আলোটা প্রতিফলিত হয়ে আবার এসে পড়বে, সেই জন্য। এই দিক থেকে ধরো আছে, নিচের দিকটা ওই স্প্রিংয়ের মতো লাগানো থাকে এইভাবে। ধরো এই দিক থেকে আই কারেন্ট আসছে, এখান থেকে পুরো আই কারেন্ট প্রবাহিত হয়ে আবার আই কারেন্ট বেরিয়ে যাবে, এইভাবে করা আছে। এটা লিখে রাখো, এই মাঝেটা আছে এটা দর্পণ। দেখো কেন দর্পণ লাগিয়ে রাখছি আমি এখানে, আমি এক্ষুনি দেখছিলাম যদি এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড পাস করে তাহলে এই ব্যাপারটা ঘুরবে এদিক বা এদিক, তাহলে ও যদি ঘুরে তাহলে আয়নাটা তো ঘুরবে। ইনিশিয়ালি ধর এইভাবে ছিল, এখন এই দিকে একটু ঘুরবে আবার ওদিকে ঘুরবে, যেমন দড়িতে ঝুলানো থাকলে যেমন হয়, একবার এদিকে যাবে। তাহলে দেখবো আমি ওই আলোর স্পটটা কত দূর থেকে কত দূরে বিক্ষিপ্ত হয়, কারণ ওর ফলে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে? কারেন্টও যেতে হবে, ম্যাগনেটও থাকতে হবে, তাহলে তো ঘুরবে, নাহলে হবে না। ধরো প্রাথমিক অবস্থা এইভাবে ছিল স্টিল, এখন এই দিকে একটু ঘুরবে, এই দিকে একটু ঘুরবে, তার মানে আলোর স্পটটা একবার এই দিকে যাবে আবার ওদিকে যাবে। এর প্র্যাকটিক্যাল আছে, শিখবে বিএসসি গিয়ে, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং এই ইনস্ট্রুমেন্টগুলো হয় খুব সেন্সিটিভ, একটু যদি বেশি কারেন্ট পাঠিয়ে দাও তাহলে তারপর সব কেটে পড়ে যাবে নিচে। ব্যাপার কী হয়, যেগুলো খুব পুরানো মেশিন হয়, গ্যালভানোমিটার আমাদের তমলুক কলেজে ছিল একটাই মেশিন ছিল যেটা খুব পুরানো, তাইতে বেশি কারেন্ট গেলে কী হয়, দেখো ওর বিক্ষেপ আছে, ধর বেশি কারেন্ট পাঠালে বেশি বাঁকবে, বেশি কারেন্ট যদি পাঠিয়ে দেয় একবার বেকার হয়ে যাবে, আর আসবে না ফেরত। আর যেগুলো এখন নতুন মেশিন বেরিয়েছে তাতে বেশি কারেন্ট দিলে একবার কেটে পড়ে যায়, মানে এবারে বাদ। লিখে রাখো তারটা কী দিয়ে তৈরি হয়, ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি হয় এই তারগুলো, এইগুলো সব এগুলো হচ্ছে ফসফর ব্রোঞ্জ। ফসফর ব্রোঞ্জ কেন ফসফর ব্রোঞ্জ রাখা হয়, কারণ তড়িতের খুব সুন্দর সুপরিবাহী হয় এবং ওর দৃঢ়তা গুণাঙ্ক অনেক বেশি। এটা তড়িতের সুপরিবাহী হয় ও দৃঢ়তা গুণাঙ্ক বেশি হয়। তোমাদেরকে যেটা জিজ্ঞেস করে আর কি, যে এর কার্য প্রণালী আর কি, কীভাবে কি কাজ হয়, এর সাহায্যে আমি কীভাবে ওই ডিফ্লেকশানগুলো মাপবো। কারণ আলোর স্পটটা তো একবার এদিকে আসবে ওদিকে যাবে, একটা স্কেল লাগানো আছে এদিকে, প্র্যাকটিক্যাল হলে ভালো বুঝতে পারতে আরও। সেই স্কেলে আলোটা একবার এদিক থেকে এদিকে আসে, আবার এদিক থেকে ওদিকে যায়, তাহলে দেখতে হবে ওটা 0 থেকে কত দূর পর্যন্ত আসছে, এটা ছবি এঁকে বুঝতে পারবে। আচ্ছা, হেডিং লাগাও কার্যনীতি। এর কার্যনীতিটা পরীক্ষায় পড়ে, খুব ইম্পর্টেন্ট। দেখো এই টর্কটা কৌণিক সরণের সঙ্গে সমানুপাতিক হবে, বলতেছি কেন। কৌণিক সরণ, দেখো যত বেশি এই দূরটা যত বেশি টর্ক হবে তত আলোটা বেশি কোণে গিয়ে পড়বে। ধরো আলোটা এই আগে এখান থেকে পড়ছিল, এই সোজা যাচ্ছিল, যখন বাঁকেনি ওটা টর্ক পড়লে ঢাল হবে, বাঁকলে দেখো আলোটাও তো এদিকে বাঁকবে, তাহলে যত বেশি টর্ক হবে তত আলোটাও বেশি বাঁকবে কোণে, মানে কৌণিক সরণটা টর্কের সঙ্গে হবে সমানুপাতিক। ব্যাস, এবার তুমি টর্কের রাশিমালা এখন দেখছো BINA, বিনা ইজ প্রপোর্শনাল টু কৌণিক সরণ, মানে ধরো থিটা, আগে ছিল 0 ডিগ্রি কোণে, এখন এদিকে বেঁকে গেছে একটু, ঠিক আছে এইভাবে। এবার সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক লেখছো CP কিছু, তাহলে বিনা সমান আসবে সি থিটা। সিটা লিখে রাখো, সিটা হচ্ছে একক মোচড়ের জন্য ঝুলন রজ্জুতে প্রত্যানায়ক টর্ক। একক মোচড়ের জন্য ঝুলন রজ্জুতে প্রত্যানায়ক টর্ক। এখান থেকে তাহলে আই এর ফর্মুলা কি আসবে, কারেন্ট আই সমান আসবে সি থিটা বাই BNA। অনেকে এইটাকে এই সি বাই এইটাকে আরও একটা ধ্রুবক ধরে নেয়, বলা হয় কে থিটা। এখান থেকে বোঝা যায় আর কি, দেখো যত বেশি থিটা অ্যাঙ্গেল হবে তত বেশি কারেন্ট হবে, তার মানে এর সাহায্যে এই গ্যালভানোমিটারের সাহায্যে আমি ওর মধ্যে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা মাপতে পারি।
তুমি দেখো মিররটা যেভাবে রাখছো, যখন কারেন্ট যায়নি, কারেন্ট যাওয়া স্টার্ট হলে ডিফ্লেকশন হওয়া স্টার্ট হবে। তাহলে ও কতটা বাঁকছে, তার ফলে এদিকে ধরো স্কেলে এতটা দূরে আলো আসছে, তাহলে ওই ডিস্টেন্সের সঙ্গে আমি সেই ট্যান থিটা লাগে তো থিটার মান পেয়ে যাবো, সেই থিটার সঙ্গে কারেন্টের রাশিমালা এখান থেকে পেয়ে যাবো। এটা ছিল দেখতে লাগে এরকম একটা বাক্সের মতো আর কি। এইটা অনেকটা বড় আঁকা হয়েছে, ব্যাপারটা একটু ছোটো হয় আর কি, সে সাইজ ছোটো হয়, ব্যাপারটা এরকম। মাঝে একটা মিরর থাকে, এতটা ফাঁকা থাকে জায়গা, সে ফাঁকা থেকে আলোটা যায়, আলোটা পড়ে। প্র্যাকটিক্যালি যে ইনস্ট্রুমেন্টটা দেখবে এভাবে, ধরো এই দেওয়ালের এই অংশটা ধরো এই ইনস্ট্রুমেন্টটা আছে, আর ওর সামনে বলছিলাম একটা স্কেল লাগানো থাকে, এবং ধরো একটা লম্বা মতো স্কেল লাগানো আছে ওর সামনে। ধরো এই জায়গাতে মিররটা আছে, তাহলে ওই সজ্জা এইখান থেকে ধরো মাপা শুরু হবে, ওইটা 0 লেভেল, এদিকে 1 2 3 4 মতো স্কেল আছে, এদিকেও স্কেল আছে। এখন ধরো যে কোনো মুহূর্তে ওটা বেঁকে গেলে এইদিকে আলো পড়বে রিফ্লেক্ট হয়ে এইভাবে। দেখো অ্যাঙ্গেলটা কত হবে বলো তো, আমার এই মিরর যদি থিটা কোণে ঘুরে, তাহলে আলোক রশ্মি 2 থিটা কোণে ঘুরে, দ্বিগুণে ঘুরবে। এটা আমি নিটের অঙ্ক করানোর সময় বলছিলাম তোমাকে, সেই এই ব্যাপারটা ছিল। দেখো যদি এইখান থেকে আলো পড়লে এদিকে রোটেট আসছে তখন 0 হতো, একা যদি তুমি এখন থিটা কোণে ঘুরাও এইদিকে, থিটা কোণে ঘুরালে এ কিন্তু ঘুরবে 2 থিটা, কারণ এই লম্বটা হচ্ছে থিটা, তাহলে এটা থিটা, মানে টোটালটা হচ্ছে 2 থিটা। যে কোনো মিরর যদি থিটা কোণে ঘুরে, তাহলে আলোক রশ্মি ঘুরবে ও দ্বিগুণ কোণে 2 থিটা। আর ধরি এই স্কেল থেকে ওই ইনস্ট্রুমেন্টটার দূরত্ব আছে d, যেটা ও বলছিল, যেটা তো চেঞ্জ হয়ে গেলে সব চেঞ্জ হয়ে যাবে, ভালো কথা বলছো। আর ধরি এখন যে কোনো মুহূর্তে এই মিন পজিশান থেকে আলোটা স্মল d দূরত্বে গেছে, তাহলে ওখান থেকে আমি তো ট্যান থিটা পেয়ে যাবো ওই ত্রিভুজ থেকে। এই যে ত্রিভুজটা তৈরি হলো, আর লম্ব কোনটা ভূমি কোনটা, লম্ব এইটা, ভূমি এইটা, তাহলে দেখো ওখান থেকে পাচ্ছি আমি ট্যান 2 থিটা সমান লম্ব মানে এইটা, ভূমি মানে এইটা। এই প্র্যাকটিক্যাল করার আগে তো কত মাস্টার এসে কত রকম সতর্কবাণী দিয়ে গেল, কারেন্ট কখনো যদি বাড়াইছু তো আমি কলেজে আসা বন্ধ করে দেবো, বলে দিই ওরকম। আর প্র্যাকটিক্যাল তো মনে থাকে নাকি, একবার কী হচ্ছে, চাবি খোলা ছিল, দুম করে চাবি লাগিয়ে দিচ্ছি, যা চাবি লাগিয়ে দিচ্ছি সার্কিট ক্লোজ হয়েছে, এবার সে সঙ্গে সঙ্গে তার কাঁটা এদিকে ঘুরে রয়েছে, আর আসেনি ব্যাক, পরের দিন দেখি ঠিক হয়েছে। লেভেলের এগুলো প্র্যাকটিক্যাল করবে, ভালো লাগবে। আচ্ছা এটা আরবার বলি তাহলে। দেখো এটা আগে মিরর ছিল, এখন মিররটা ধরো এদিকে থিটা কোণে ঘুরছেই তো, মানে এই অ্যাঙ্গেলটা থিটা হয়েছে, মিররটাকে ঘুরেছে থিটা কোণে। আলোটা ধরো আগে এখান থেকে পড়ছিল, হ্যাঁ, আগে যখন পারপেন্ডিকুলার ছিল তখন ও রাস্তায় যে ও রাস্তায় ঘরে আসতো, এখন বাকি দেওয়ার ফলে কী হবে, একটা অন্যদিকে কী হবে, তাহলে সেই লম্বের সঙ্গে তো কোণ করে, তাহলে এই যদি থিটা হয় তাহলে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা হবে থিটা, সেটাও হবে থিটা, টোটাল অ্যাঙ্গেল হবে 2 থিটা, ওই জন্য এই অ্যাঙ্গেলটা হয় 2 থিটা। বুঝতে পারছো, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এখান থেকে আমি পাচ্ছি ট্যান থিটা সমান d/d, এটা ছিল স্মল d, এটা ছিল ক্যাপিটাল D, তাহলে লম্ব বা ভূমি করছি আমি জাস্ট। এবার দেখো এই অ্যাঙ্গেলটা তো আর বেশি হবে না, আমি বলছিলাম এই যে রোটেশনটা হয় খুব ক্ষুদ্র হয়, তো তাহলে অ্যাঙ্গেল যদি ক্ষুদ্র হয় তাহলে ট্যান থিটার জায়গায় লিখতে হবে শুধু থিটা, মানে এটা অ্যাপ্রক্সিমেটলি আর কি লেখা যায় থিটা সমান d/d, মানে থিটা সমান আসবে d/2d। তাহলে এই থিটার মানটা আমি চাইলে এই থিটার জায়গায় বসাতে পারি, তাহলে আসবে i এর মান c/bna ইন্টু d/2d। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা প্র্যাকটিক্যাল করার সময় এই সূত্রতে হয়। তুমি প্র্যাকটিক্যাল করার সময় তো থিটার মান পাবে নি, কি পাবে, এদিকে ডির মানটা পাবে। তুমি প্র্যাকটিক্যাল করার সময় নিজে মেপে নিতে পারো যেটা কত দূরে আছে এই ডিটা, প্লাস ওই স্কেলে কত দূর পর্যন্ত আলো গেছে মেপে নেবে, সেটা ওই স্কেলে তো রিডিং দিবা আছে, ঠিক আছে। তাহলে দুটো মান বসিয়ে দিবে, আর তুমি এই সি কনস্ট্যান্ট, ওটা যে ইনস্ট্রুমেন্টে কাজ করবে তার পাশে লেখা থাকে ওই ইনস্ট্রুমেন্টের সির ভ্যালু এত বা ম্যাগনেটিক ফিল্ড এত থাকে, এগুলো সব কনস্ট্যান্ট, এই মানগুলো সব সাপ্লাই থাকে। তার মানে দেখো তুমি প্র্যাকটিক্যাল করার সময় পাবে আই এর সঙ্গে ডি এর রিলেশান, আই এর সঙ্গে ডি মানে আই ইজ প্রপোর্শনাল টু ডি, কারণ তুমি প্র্যাকটিক্যাল করার সময় এই ডিটা তো ফিক্সড রাখবে, তুমি কি বারবার আলোকে সরাবে পিছাবে স্কেলকে পিছাবে এমন তো হবে না, শুধু এই ডিটা চেঞ্জ, মানে এই দিকেটা চেঞ্জ হবে।
প্র্যাকটিক্যাল রুমে যে দেখবে হাজারটা সমস্যা। কী সমস্যা? আলো পাঠাচ্ছি কিন্তু আলো আয়নায় পড়েনি, জিনিস স্কেলে এসে আলো পড়েনি। এবার এদিকে সরাবে, এদিকে মাখাবে, এদিকে তুলবে, তবেই তো মজা। এই মোটামুটি গ্যালভানোমিটার শেষ। এইবার জাস্ট গ্যালভানোমিটার দুটো অ্যাপ্লিকেশান আছে, একে আমি কীভাবে চাইলে ভোল্টমিটার হিসাবে ব্যবহার করতে পারি বা অ্যামিটার হিসাবে। দেখো কারেন্ট ইজ প্রপোর্শনাল টু ডি, মানে কি? যত তুমি বেশি কারেন্ট পাঠাবে তত ডিফ্লেকশনটা বেশি হবে এখানে স্কেলে, ঠিক আছে? তত দূর পর্যন্ত আলো যাবে আর কি, এটাই ব্যাপার। গ্যালভানোমিটারকে এগুলো পরীক্ষাতে খুব রেগুলার পড়ে। গ্যালভানোমিটারকে তুমি কিভাবে চাইলে অ্যামমিটার করতে পারো, অ্যামমিটার হিসাবে ইউজ করতে পারো, ঠিক আছে? অ্যামমিটার হিসাবে ইউজ করতে পারো। তুমি কখনোই ডাইরেক্ট একটা গ্যালভানোমিটারকে লাগিয়ে দিলে অ্যামমিটার হবে না। কেন বলো তো? বলছিলাম গ্যালভানোমিটার হয় খুব সেন্সিটিভ, একটু বেশি কারেন্ট গেলেই অকেজ হয়ে যাবে। তুমি কারেন্ট মাপবে ভাবছো হয়তো 5 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার, যদি 1 অ্যাম্পিয়ারও না যদি সহ্য করতে পারে তাহলে অত কারেন্ট মাপবে কী করে তুমি? সমস্যা হয়ে যাবে। ওর জন্য আমাকে টেকনিক্যালি আর কি সার্কিটের সঙ্গে কিছু যুক্ত করতে হয়। ধরো এইটা আছে গ্যালভানোমিটার, তো এটা কি জি আছে গ্যালভানোমিটার। আমি এখন কি করব? আচ্ছা, ওর এই নিডলটা আছে, মানে কারেন্ট গেলে ধরো রিডিং দেখায়, যখন কারেন্ট নেই তখন জিরোর সঙ্গে আছে, কারেন্ট যত বাড়াবে আস্তে আস্তে করে বাড়তে 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 একসময় ম্যাক্সিমামে চলে যাবে, এই তো এইভাবে আছে ব্যাপারটা। ওর সঙ্গে সমান্তরালে একটা রোধ লাগিয়ে দিতে হয়। এর ফলে লাভটা কী হবে বলো তো? বেশি কারেন্টটা এইখান দিয়েই পাস করে যাবে, ওইখান থেকে কম কম করে যাবে। শান্ট, এটা তো শান্ট লাগাইছি আমি, এটা এস শান্ট। গ্যালভানোমিটারের কারেন্ট মানে আইজি, এখান থেকে আবার আই বেরাবে, এখান থেকে বেরাচ্ছে আইজি, অবশ্যই এখান থেকে একটা কারেন্ট আসবে, কারেন্টটা ভাগ হয়ে যাবে। এর ফলে লাভটা কী হবে দেখো, এ তো ম্যাক্সিমাম ধরো ম্যাক্সিমামে সহ্য করতে পারে 10 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 মিলি অ্যাম্পিয়ার পাঠাইলে ও হচ্ছে সর্বোচ্চ ডিফ্লেকশন দেখে, মানে ওদিকের সঙ্গে ঠেকে যায়। তার থেকে যদি বেশি পাঠিয়ে দাও তাহলে ইনস্ট্রুমেন্টটাও খারাপ হয়ে যাবে। ধরো এটা নেই, প্রথমে ইনস্ট্রুমেন্ট খারাপ হয়ে যাবে, বা তুমি মাপতেও মানে বুঝতেও পারবে না যে কত পাঠাচ্ছ। এখানে রাখলে সুবিধা কী হবে, ধরো তুমি এখন পাঠাচ্ছ 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার মানে মিলিতে করলে কত হবে? 1000 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, ধরো মোট কারেন্ট পাঠাচ্ছ 1000 মিলি অ্যাম্পিয়ার, এই তো। তাহলে এ ম্যাক্সিমাম লিবে কত? 10 অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার। বাদ বাকি সবটাই এইখান দিয়ে পাস করে যাবে, মানে 990 মিলি অ্যাম্পিয়ার এখান থেকে পাস করে যাবে। এর পরিমাপের নিয়ম হচ্ছে, এই হচ্ছে কম্পেয়ার করে করে মাপে, মানে ধরো নিয়ম আছে, ধরো এখান থেকে যদি তুমি 1000 মিলি অ্যাম্পিয়ার পাঠাও, এখান থেকে যদি মোট 1000 মিলি অ্যাম্পিয়ার যায়, তাহলে হয়তো দেখা গেছে ওর মধ্যে দিয়ে যায় 1 মিলি অ্যাম্পিয়ার যায়। ধরো এখান থেকে 1000 পাঠাইলে এখান থেকে 1 পাস করে, তাহলে ওর আমি ওই 1-এর জন্য যে ডিফ্লেকশান ওই জায়গায় আগে থেকে লিখে রাখবো যে ওটা হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার, এবং তুলনা করে করে তুমি যদি কারেন্ট বাড়াও, ধরো এটাকে ধরো করলে তুমি 5000 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা দেখাবে 5 মিলি অ্যাম্পিয়ার স্কেলে। এবং আমি আর দেখো এর বাইরে তো এরকম স্কেল লাগানো আছে, আমি তো স্কেলে তো নিজে লিখবো, তাহলে আমি তো জানি যে ওর পয়েন্ট মানে 5 মিলি অ্যাম্পিয়ার মানে বোঝায় অ্যাকচুয়ালি 5000 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আমি লিখেই রেখে দেবো এখানে এই ভ্যালুটা বোঝাচ্ছে 5000 মিলি অ্যাম্পিয়ার। এরকম করে করে ওর পুরো স্কেল তৈরি করা হয়। তুমি এখান থেকে যেমন ভ্যালু পাঠাবে ওটা তো দুভাগে ভাগ হয়ে যাবে, বেশিটা যাবে এটা দিয়ে, কমটা যাবে এটা দিয়ে, কিন্তু এটা বাড়লে এটা একটু একটু করে বাড়বে, তাহলে ওর সঙ্গে তুলনা করে মান বসিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ হবে। তোমাদের মেন ফর্মুলাতে যেটা আছে আর কি, যে তুমি কিভাবে ওর পাল্লাকে বাড়াতে পারো। পাল্লা মানে হচ্ছে ওই অ্যামমিটার হচ্ছে রেঞ্জের থাকে, তো দেখবে অ্যামমিটারের গায়ে লেখা থাকে এই হচ্ছে ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার অবধি মাপতে পারে, ওইগুলো রেঞ্জ বলে, পাল্লা পাল্লা। ওর বেশি কারেন্ট হয়ে গেলে অ্যামমিটার পুড়িয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ওই রেঞ্জগুলোকে তুমি কীভাবে বাড়াতে পারো বা কীভাবে কমাতে পারো, এই ধরনের হিসাবগুলো এখানে আছে। আচ্ছা, তোমরা সেই গ্যালভানোমিটার কারেন্টের রাশিমালা মনে আছে? আইজির মান ছিল S/S+G × I। গ্যালভানোমিটার কারেন্টটা ছিল সেই ইউনিট 2-তে, প্রবাহিতটিতে, কারেন্ট ইলেকট্রিসিটিতে ছিল। আর পাল্লা সমান বলা হয় এইভাবে, পাল্লা মানে N বলা হয় কি, N সমান হয় I/IG, মানে কত কারেন্ট পাঠালে ওর মধ্যে কত কারেন্ট যায় তার অনুপাত। তাহলে এখান থেকে দেখো I/IG করলে আসবে S+G/S, ওখান থেকে
আই বাই আই জি করে দিয়েছি, তাহলে এটা উপরে উঠবে, নিচে নামবে। তাহলে হিসাব করলে আসবে দেখো 1 প্লাস জি বাই এস। এটা হচ্ছে পাল্লার রাশিমালা, এন সমান 1 প্লাস জি বাই এস। তাহলে তুমি পাল্লা কী করে বাড়াবে, মানে এন এর মান কী করে বাড়াবে? জিকে তো তুমি চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করতে পারো এস এর মান। তাহলে এস এর মান কমালে এন বাড়বে। এই যে রোদরা লাগানো হয়, রোদরা হয় খুব ক্ষুদ্র, ওই জন্য তো বলা হয় যেগুলো আইডিয়াল অ্যামিটার হয় তার রেজিস্ট্যান্স হতে হয় 0, মানে খুব মিনিমাম আর কি। এস যদি 0 হয়ে যায়, সামথিং বাই 0 মানে অসীম, ইনফাইনাইট, তখন হবে ইনফাইনাইট পাল্লা, মানে যা কারেন্ট দেবে সব মেপে দিবে। এস এর মান যত ক্ষুদ্র হবে, পাল্লা যেটাকে এন বলে সেটা তত বেশি হবে, তত বেশি হবে। পরীক্ষাতে প্রশ্ন দেবে তোমাকে এভাবে যে একটা গ্যালভানোমিটারকে তুমি কিভাবে চাইলে অ্যামিটার করতে পারো, তাহলে কি লিখবে? যদি গ্যালভানোমিটারের সাহায্যে একটা যদি রোধকে আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, কি রোধ? যেটা খুব ক্ষুদ্র রোধ, তাহলে একটা ক্ষুদ্র রোধকে গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে যুক্ত করলেই সেটা একটা অ্যামিটারের মতো কাজ করে, লিখে নেবে। আচ্ছা, এখানে লিখে রাখতে পারো আদর্শ অ্যামিটারগুলোর, লিখে রাখো, এগুলো পরীক্ষায় দেয় আর কি, 1 নম্বরের প্রশ্ন। আদর্শ যদি অ্যামিটার হয় তার রোধ হবে অবশ্যই 0, রোধ হবে 0। এবার করব একটা গ্যালভানোমিটারকে কিভাবে চাইলে ভোল্টমিটার করতে পারো। একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, একটা বাল্ব ফাল্ব লাগানো আছে কিছু, একটা দিকে গ্যালভানোমিটার লাগানো আছে, একটা ভোল্টমিটারকে সবসময় সার্কিটের সঙ্গে প্যারালাল লাগাতে হয়, তাহলে সে ভোল্টেজ মাপে। তুমি যদি ডাইরেক্ট একটা গ্যালভানোমিটারকে প্যারালালে যোগ করে দাও, তাহলে ও কিন্তু ভোল্টেজ মাপতে পারবে না। মাপতে পারবে না বলতে কি, ও খুব ক্ষুদ্র মাপে। একটা গ্যালভানোমিটারের রোধ এমনিতে খুব কম হয়, তারপর আবার কারেন্টও কম হয়। আমরা ভোল্টেজটা ভি সমান কি জানি? আই আর। তাহলে আই মানে এখানে আই জি, ধরো আই জি, আর আর বলতে এখানে জি আছে আর কি। এই ভ্যালুটা হয় খুব ক্ষুদ্র। ধরো তুমি একটা ভোল্টমিটার বানাইছো, তাতে মাপবে হয়তো তুমি 12 ভোল্ট, 5 ভোল্ট মাপবে, কিন্তু ও ম্যাক্সিমাম হলে ওই 0.2 ভোল্ট, 0.1 ভোল্ট মাপতে পারে। কেন? কারণ হচ্ছে নিজের রোধটাও কম। এই যে জি যদি কম হয়ে যায়, তাহলে ভি তো কম হয়ে যাবে। তাহলে কী করতে হবে? রেজিস্ট্যান্স বাড়াইতে হবে। তাহলে ওর সঙ্গে সিরিজ একটা রোধ যোগ করে দাও এখানে, ওর সঙ্গে সিরিজ একটা বহিস্থ রোধ আর যোগ করে দাও। রোধ বেড়ে গেছে, এবার কিন্তু বড় বড় ভোল্টেজ দেখাবে। এরকম নিডলটা আছে আর কি, যেটা রিডিং দেখায় আর কি। এর বাইরে এরকম স্কেল লাগানো আছে একই রকমভাবে, বাইরে এরকম স্কেল লাগানো আছে, বিভিন্ন রকম মান ফান লেখা আছে। যখন যেইটার দিকে থাকে তখন সেই মানটা বোঝায়, ঠিক আছে? হয় অ্যাকচুয়ালি কী হয়, এর তো এদিক থেকে সার্কিট আছে গো বাবা। আমি তোমাকে দেখাচ্ছি যে এই ল্যাম্পের কাছে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। সার্কিট শেষ হয়নি, সার্কিটের দিকে কোটি কোটি আছে, তুমি লাগাও না, আর কত লাগাবে। তুমি চাইলে এখানে ব্যাটারি লাগাতে পারো, তখন অসুবিধা নেই। ও ঠিক বলছে, ল্যাম্প খুলে ব্যাটারি লাগিয়ে দাও, তাহলে ব্যাটারি কত ভোল্টেজ আছে সেটা মাপবে এখানে, তাও হবে। এইভাবে যাবে আর কি, এখান থেকে আইজি কারেন্ট যায়। আচ্ছা, এর একটু দেখে লো যে এর পাল্লা কীভাবে বাড়াবে, রেঞ্জ, ভোল্টেজ মাপার রেঞ্জ কীভাবে বাড়াবে। সেখানে এন সমান ছিল আই বাই আইজি, এখানে ভোল্টেজ মাপে তাহলে হবে ভি বাই ভিজি। ভিজি মানে হচ্ছে যে এইটা গ্যালভানোমিটারের কাছে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটা, আর এমনি ভি মানে হচ্ছে টোটালটা নিয়ে, ওই সেটা আর এটা নিয়ে মোট। ভি সমান কী হয়? আই আর। আই তো সারা জীবন আইজি, কারণ ওই আইজি কারেন্ট তো আরেও যাচ্ছে, জিও যাচ্ছে। তাহলে আইজি ইন্টু আর মানে জি প্লাস আর, আর নিচেটা তো লেখা হয়েছে ওখানে আইজি ইন্টু জি। এটা বুঝতে পারছো না? বড় নিয়ে দেখো, এরও কারেন্ট তো আইজি যাবে, কারণ এখান থেকে যা কারেন্ট যায় দু ভাই একসঙ্গে পাবে, ঠিক আছে? তাহলে আইজি কারেন্ট, রোধ আছে, সিরিজে হয়ে আছে, তাহলে আর প্লাস জি হয়ে গেছে। আর নিচেটা আছে ভিজি সমান আইজি ইন্টু জি, মান মিশাইছি, আইজি আইজি কাটবে, আর জি দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে 1 প্লাস আর বাই জি। তাহলে এর পাল্লা বাড়াতে গেলে তোমাকে ওই রোধের মানটা বাড়াইতে হবে, যেটা বাইরে লাগাইছে ওইটা। এখানে আর এর মান বাড়লে এন এর মানও বাড়বে, মানে পাল্লা বাড়বে। এটা অ্যাকচুয়ালি পাল্লা। তাহলে গ্যালভানোমিটার কখন ভোল্টমিটার হয়ে যাবে? যদি গ্যালভানোমিটারের সঙ্গে একটা বৃহৎ পরিমাণ রোধকে শ্রেণী সমবায় যোগ করি।
এগুলো একটু ভাষা দিয়ে লিখে নিবে। আর পাল্লার ব্যাপারটা বলবে যে পাল্লা বাড়বে যদি আর এর মানটা বাড়ে। যদি আদর্শ ভোল্টমিটার হয়, আদর্শ ভোল্টমিটার, তাহলে এর রোধ হবে অসীম, ইনফাইনাইট। এখানে অসীম মানে টোটালটাই অসীম, মানে পাল্লা হচ্ছে অসীম। এই মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ।